হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের দিয়া ম্যাম। আজকে আমি নিয়ে চলে এসেছি ফিজিক্যাল সায়েন্সের আরেকটা টপিক। আজকে আমি ক্লাস 10-এর ধাতুবিদ্যা চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াবো। তো প্রথমেই আমি তোমাদেরকে যেটা দেখিয়ে নেব যে ধাতুবিদ্যা চ্যাপ্টারটাকে আমরা কয়টা পার্টে ভাগ করছি, কদিনে আমরা পড়বো এবং কবে কী কী পড়বো। ঠিক আছে, একটা জিনিস, ধাতুবিদ্যার ইংলিশ টার্ম এটা কিন্তু মেটালার্জি। ঠিক আছে, এই টার্মটাও তোমাদের জেনে রাখা দরকার, তাহলে পরে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। ইংলিশ টার্ম জেনে রাখলে তোমাদের ক্ষেত্রে কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে এবং তোমাদের অনেক কিছু জানার ব্যাপারে সুবিধা হবে। ঠিক আছে, তাই ইংলিশ টার্মসগুলোকে জানতে থাকো এখন থেকেই। তো ধাতুবিদ্যা মেটালার্জি, ঠিক আছে। ফার্স্ট ডে ওয়ানে আমরা কী কী পড়ছি? আকরিক, খনিজ এবং ধাতু সংকর। মানে হচ্ছে এই যে ধাতুবিদ্যা, এখানটাতে বেসিক্যালি আমরা বুঝতেই পারছি যে আমরা ধাতুদের ব্যাপারে জানবো। আমাদের চারপাশে বিভিন্ন ধাতু আছে যেগুলোকে আমরা দৈনন্দিন কাজে ইউজ করছি, কিন্তু কিভাবে সেই ধাতুকে আমরা পাচ্ছি, কিভাবে সেই ধাতুগুলোকে আমরা ইউজ করছি, সেই ব্যাপারগুলোকে আমরা জানবো কিন্তু এই 4টে দিনে। ঠিক আছে, তো ফার্স্ট ডে যেটা বলেছে আকরিক, খনিজ এবং ধাতু সংকর। মানে আকরিক বা খনিজ, এই জায়গাগুলো থেকে কী করে আমরা ধাতুটাকে পাচ্ছি, কোন জায়গা থেকে কী ধাতু পাচ্ছি, কোন ধাতুর কোন আকরিক, কী খনিজ, কী আকরিক, কী ধাতু সংকর, এই বিষয়গুলো আমরা জানবো আজকে, অর্থাৎ ডে 1-এ। ডে টু বলছে ধাতু নিষ্কাশনের নীতি এবং জারণ বিজারণ। কিভাবে ধাতুকে আমরা পাচ্ছি, কিভাবে ধাতু নিষ্কাশন করা হচ্ছে, সেই বিষয়টা আমরা জানবো। তার নীতি কি আছে সেইগুলোর ব্যাপারে জানবো আমরা সেকেন্ড ডেতে, অর্থাৎ পরের পার্টে আমরা সেটা জানবো। ঠিক আছে, ডে থ্রি হচ্ছে ধাতুর ক্ষয়। আমরা অনেকেই জানি যে লোহায় মরচে পড়ে যাওয়া যে লোহা, সেইটা কি ইউজ করা বেটার, নাকি যেটা মরচে থাকে না যে লোহা, অর্থাৎ মোর্চা ছাড়া যে লোহাটা, সেই লোহাটা ইউজ করা বেটার? অবভিয়াসলি মোর্চা ছাড়া যে লোহাটা। তাহলে এটাতে কি হচ্ছে? মরচে পড়ছে মানে কি ধাতুর ক্ষয় হচ্ছে। সেটা কেন হচ্ছে, সেটার ফলে কি কি ক্ষতি হচ্ছে, সেটা নিবারণের বা উপায় কি, সেই ব্যাপারটা আমরা জানবো ডে 3-তে। আর লাস্ট ডে 4-এ আমরা এই সমস্ত চ্যাপ্টারের হোল চ্যাপ্টারের সমস্ত কোয়েশ্চেন আনসার ডিসকাশন করব। তবে যেটা বলবার সেটা হচ্ছে এই 3টে দিন তোমরা যদি ভালো করে ক্লাস না ফলো করো, তাহলে কিন্তু ডে 4-এর ক্লাস অ্যাটেন্ড করে কোনো লাভ নেই। তাই জন্য তোমাদের প্রথম থেকে প্রত্যেকটা ক্লাস ভালো করে উইদাউট এনি স্কিপিং, কোনো রকম স্কিপ করা যাবে না ভিডিও স্কিপ না করে যদি পুরোটা তোমরা ভালো করে দেখো এবং পড়ো, তবেই তোমাদের এই ডে 4টা প্রফিটেবল হবে, তবে এই ডে 4টা তোমাদের জন্য লাভজনক হবে। তাই তোমাদেরকে প্রথম থেকেই পুরোটা ভালো করে চ্যাপ্টারটা পড়তে হবে। আর তোমাদেরকে আমি মনে রাখার জন্য অনেক সোজা ট্রিক্স বলে দেব, যেগুলো দ্বারা তোমরা এই যে ধাতুর, আকরিক, খনিজ, এই নামগুলোকে যাতে তোমরা প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে ভালো করে মনে রাখতে পারো। ঠিক আছে, সো তোমরা এই জিনিসটা চাইলে ঢুকিয়ে নিতে পারো। এবার আমরা তাহলে আমাদের নিজেদের ক্লাস, যেটা যে ডে 1-এর ক্লাসটা স্টার্ট করব। ঠিক আছে, দেখো আমরা চলে এসেছি আজকে ডে 1-এর ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? লোহা বা আয়রনের প্রকারভেদ এবং তাদের ব্যবহার। এখানে আমরা লোহা বা আয়রনের প্রকারভেদ করেছি কার্বনের পরিমাণ অনুযায়ী। লোহাকে 3ভাবে আমরা ভাগ করতে পারছি। একটা হচ্ছে কাস্ট আয়রন বা ঢালাই লোহা, যেটাতে কার্বনের পরিমাণটা সব থেকে বেশি, 2 to 4.5%। তারপরে থাকছে আমাদের রট আয়রন বা পেটাই লোহা। ঠিক আছে, সেইখানটাতে যদি আমরা দেখে নিই কার্বনের পরিমাণটা হচ্ছে 0.1 to 0.15%। তারপরেরটা হচ্ছে স্টিল বা ইস্পাত, যেখানটা তোমরা দেখতে পাবে অনেকটাই তুলনামূলকভাবে কম, 0.15 থেকে 1.5% থাকছে হচ্ছে আমাদের স্টিল বা ইস্পাত। ঠিক আছে, স্টিল বা ইস্পাত হচ্ছে সব থেকে মানে উন্নত, যদি দেখো তোমরা স্টিল বা ইস্পাত। ঠিক আছে, লোহার থেকে স্টিল অবভিয়াসলি সব থেকে ভালো এবং যেটা ইউজের জন্য সব থেকে ভালো, এবং স্টিলকে আমরা অনেক কাজে ইউজ করে থাকি, তোমরা জানোই এটা। তো এবারে দেখে নিই আমরা এগুলোর ব্যবহার কি আছে। কাস্ট আয়রন বা ঢালাই লোহার যদি ব্যবহার দেখো, লোহার নল, ম্যানহোলের ঢাকনা, কড়াই ইত্যাদি তৈরি করার ক্ষেত্রে আমরা কাস্ট আয়রন বা ঢালাই লোহাকে ব্যবহার করছি। এই কাস্ট আয়রন থেকেই তৈরি করা হয় কি জানো তো, রট আয়রন বা পেটাই লোহা, যেখানটাতে কার্বনের পরিমাণ থাকছে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম, 0.1 to 0.15%, মানে 0.1 থেকে 0.15% থাকছে। যেটা কি কাজে ব্যবহার করছে? তড়িৎ চুম্বকের মজ্জা, শেকল, পেরেক, রড ইত্যাদি তৈরি করতে।
আর লাস্ট যেটা থাকছে আমাদের এখানটাতে স্টিল বা ইস্পাত 0.15 থেকে 1.5%, এই থাকছে হচ্ছে আর কার্বনের পরিমাণ, যেটা আমরা ব্যবহার করছি কী কী কাজে, লোহার রেলের বগি তৈরি করতে, ইঞ্জিন, জাহাজ, বন্দুক, জলের পাইপ এইসব তৈরি করতে। রেলের যে আমরা বগিগুলো, যে কামরাগুলো থাকে, সেইগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু ইস্পাতকে ব্যবহার করা হচ্ছে। ইস্পাত কিন্তু অনেক ইঞ্জিনিয়ারিং কাজে কিন্তু ব্যবহার করা হয়। তো এখানটাতে আমরা যেগুলো পাচ্ছি, যে ব্যবহারগুলো আমাদের জন্য আছে, এই ব্যবহারগুলো তোমরা দেখে নাও। আর কার্বনের পরিমাণগুলো, কার্বনের অ্যামাউন্টগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কার্বনের অ্যামাউন্টগুলো কিন্তু গোলাবে না, কার্বনের অ্যামাউন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটা চেষ্টা করবে কাস্ট আয়রন পরপর অর্ডার ওয়াইজ মনে রাখতে, কারণ কাস্ট আয়রন পরে এসছে কিন্তু রট আয়রন, রট আয়রনের পরে এসছে কিন্তু ইস্পাত, যেটা কিন্তু মডার্ন যুগে আমরা এই এখনকার যুগে যেটা বেশি আমরা ইউজ করে থাকি। তো কোনটা কী কাজে ইউজড হচ্ছে না হচ্ছে সেটা তোমরা এখান থেকে দেখে এবার লিখে নাও, নোট ডাউন করে নাও। ঠিক আছে, তোমরা এখানটা থেকে আনসারটা নোট ডাউন করে নাও। আচ্ছা, আমরা তো লোহার ক্ষেত্রে ব্যবহার দেখে নিয়েছি, কিন্তু আমরা তামার ব্যবহারটাও তো দেখতে হবে। তামা কিভাবে ইউজড হচ্ছে সেটাও তো আমাদের জানা দরকার, কারণ তামাও একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ধাতু। তাই এর পরের প্রশ্নটা আমি রেখেছি সেটা হচ্ছে তামার গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি লেখো। তামা কিভাবে আমাদের এই যে দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহৃত হচ্ছে তামা, সেইটা আমরা এবার জেনে নেব। প্রথম পয়েন্ট বলছে মুদ্রা, মূর্তি, ছাঁচ প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, মুদ্রা, মূর্তি, এই যে এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়, মুদ্রা যদি তৈরি হয় বা মূর্তি তৈরি হয়, তামার মুদ্রা আগে ইউজড হতো। ঠিক আছে, তো তামার মুদ্রা, মূর্তি, এই সমস্ত তামার মূর্তি এখনও কিন্তু তৈরি হয়। তো তামার মূর্তি, এই সমস্ত জিনিসগুলো যখন তৈরি হয় তার জন্য একটা কিন্তু ছাঁচ তৈরি করতে লাগে। ঠিক আছে, সেসব ছাঁচের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং ছাঁচ মানে হচ্ছে এরকম একটা জিনিস, ধরো একটা মোমবাতি, তোমরা শুনে থাকবে মোমবাতির ক্ষেত্রে ছাঁচ খুব কথাটা শুনে থাকবে। মোমবাতিকে যে শেপটা দেওয়া হয়, ওই শেপটা তৈরির জন্য ওটা একটা খোলক মতন তৈরি করা হয়, যেটার ভিতরে মোমটাকে জাস্ট ঢুকিয়ে দিলে, মোমটা গলানো মোম যখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মোম তখন ওই শেপ নিয়ে তারপর ঠান্ডা হলে মোমটাকে বের করিয়ে নিয়ে আসা হচ্ছে। ঠিক তেমনই তামারও ছাঁচ তৈরি করা হয়, বিভিন্ন কাজে সেটাকে ইউজ করে, বিভিন্ন জিনিস তৈরিতে সেটা ইউজ করা হয়। আর এছাড়া মুদ্রা তৈরি হয় তামা দিয়ে। ঠিক আছে, তারপরে যদি তুমি দেখো মূর্তি, বিভিন্ন রকমের মূর্তিও তৈরি হয় এই তামা দিয়ে। তারপরের দুটো ইউজ বলবো, এই দুটো ইউজ কখনো ভুলবে না, প্রশ্ন পরীক্ষা অবধি একদম না, এবং তার পরেও না। এই দুটো ইউজকে ভালো করে মাথায় ঢুকিয়ে রেখে দেবে। তামার এই দুটো ইউজ খুব 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 ইম্পর্টেন্ট। কি ইউজ বলছে? তামা তাপের সুপরিবাহী হওয়ায়, তামা তাহলে কি, তামাটা ধর্ম পেলাম আমি, তাহলে এখানটাতে তাপের সুপরিবাহী, এটাই একটা প্রশ্ন দিয়ে দেবে যে তামা তাপের সুপরিবাহী হওয়ার জন্য কিভাবে ব্যবহৃত হয়। কিভাবে ব্যবহৃত হচ্ছে দেখে নেওয়া যাক। ব্যবহৃত হচ্ছে ক্যালোরিমিটার হিসেবে। ঠিক আছে, ক্যালোরিমিটার কি এটা আমরা জানবো। ঠিক আছে, তারপর হচ্ছে বয়লার, বয়লার মানে হচ্ছে যেখানটাতে ফোটানো হয় বয়লার। ঠিক আছে, কলকারখানার ক্ষেত্রে এটা ইউজড হয়, বড় বড় কাজে এটা ইউজড হচ্ছে। ঠিক আছে, সেই বয়লার তৈরিতে ব্যবহার করা হয়। কারণ কি, তামা যেহেতু তাপের সুপরিবাহী, তাই জন্য কি হয়, খুব কম সময় মানে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। ঠিক আছে, তো গরম হয়ে যায় যেহেতু তামা তাড়াতাড়ি, তাপের সংস্পর্শে আসলেই, তাপের সুপরিবাহী মানে কি, তাপ খুব সহজে ওর মধ্যে দিয়ে চলে যেতে পারছে, ওর মধ্যে দিয়ে খুব সহজে পাস করতে পারছে, পরিবহন করতে পারছে। তাই জন্য কি হয়, খুব কম সময় হয় বিভিন্ন কাজগুলো বয়লারে তাড়াতাড়ি করা যায় যদি তামার বয়লার হয়। তাই জন্য তামার বয়লার ইউজ করা হয় কলকারখানার ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে কি বলছে, বাসনপত্র, বাসন যখন ইউজ করি আমরা, কিছু কিছু বাসন হয় তামার বাসন, তো তামার বাসন কিন্তু হয় সেই ক্ষেত্রে এই জন্য ইউজ করা হচ্ছে। কারণ কি, বাসনও যদি তামার হয় সে তো তড়িতের খুব ভালো সুপরিবাহী, তাই তো, এই তাপের সুপরিবাহী হওয়ার জন্য কি হচ্ছে, সেই বাসন তাড়াতাড়ি যখন গরমের সংস্পর্শে আনছি, আগুনের সংস্পর্শে আনছি, তাড়াতাড়ি তার মধ্যে তাপ জেনারেটেড হচ্ছে, হিট জেনারেটেড হচ্ছে, মানে তার মধ্যে তাপ তাড়াতাড়ি পরিবহন করছে, এবং দ্রুত হারে তাপ পরিবহন করার জন্য রান্নাবান্না তাড়াতাড়ি হচ্ছে, সুবিধাজনক হচ্ছে আমাদের জন্য কাজটা, তাই না। তাই জন্য তাপের সুপরিবাহী তামা হওয়ার জন্য বাসনপত্র তৈরি হয়। তাহলে তামা তাপের সুপরিবাহী, কি কি কাজে ইউজ করা হচ্ছে এখানটাতে দেখে নিচ্ছি, ক্যালোরিমিটার তৈরিতে। তারপরে আমরা দেখছি বয়লার কি কিসে ইউজ করা হয়, কলকারখানার বয়লার। ঠিক আছে, কলকারখানায় যে বয়লার ইউজ করা হচ্ছে সেখানটাতে তৈরি করা হচ্ছে তামা দিয়ে। তারপরে বাসনপত্র, বিভিন্ন বাসনপত্র তৈরিতেও আমরা তামা ইউজ করে থাকছি। তাহলে তামা তাপের সুপরিবাহী হওয়ায় কি কি কারণে আমরা ব্যবহার করছি
সেইটা কিন্তু আমরা জেনে নিলাম। এখানে একটা প্রশ্ন সেপারেটলি আসতে পারে, তামা তাপের সুপরিবাহী হওয়ায় এই যে ধর্ম, তামার এই ধর্মকে কাজে লাগানো হয় কোন কোন ক্ষেত্রে, তখন কিন্তু আমরা এই যে সেকেন্ড পয়েন্ট যেটা লিখেছি সেটাকে আমরা আনসার করব। কিভাবে আনসার করবো আমি তোমাদের সাথে কোয়েশ্চেন আনসার পার্টে সেটা ডিসকাস করবো, ঠিক আছে? এখন আপাতত এই পয়েন্টসগুলোকে ভালো করে পড়ো। তারপরে 3 নম্বরে বলেছে তামা নিম্ন রোধ সম্পন্ন, তড়িতের সুপরিবাহী এবং নমনীয় হওয়ায়। এখানেও তামার কিন্তু কয়েকটা আমি বৈশিষ্ট্য পাচ্ছি। কি কি? তামা কি বলেছিলাম? তড়িতের সুপরিবাহী। তো তড়িতের সুপরিবাহী কি করে হচ্ছে একটা জিনিস জানবে, তামা তড়িতের সুপরিবাহী যদি বলে মানে তড়িৎ তামার মধ্যে খুব তাড়াতাড়ি পাস করে যাচ্ছে, ঠিক আছে? তো এটার জন্য কি হতে হবে? নিম্ন রোধ হতে হবে। রোধের সাথে জানবে তড়িৎ সবসময় ব্যস্তানুপাতিক একটা সম্পর্কে থাকে, ঠিক আছে? তো এই ব্যাপারটাতে আমরা জানবো, চলতড়িতের ক্ষেত্রে জানবো যে V = I আর কি, আর I ইজ এটা কি হচ্ছে? ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকছে R এর সাথে, ঠিক আছে? ইনভার্সলি প্রপোর্শনাল উইথ R, ঠিক আছে? এই জায়গাটা আমরা জানবো, চলতড়িতের ক্ষেত্রে এই জায়গাটা আমরা জানবো, ওহমের সূত্র, এই জিনিসগুলো আমরা জানবো। তারপরে তাই জন্য বলছি কি আমি এখন এখানটাতে বলছি এটা রোধ কম হচ্ছে, রোধ কম, তাই জন্য তড়িতের সুপরিবাহী হচ্ছে, মানে তড়িৎ খুব তাড়াতাড়ি পাস করতে পারছে। আর এটা কি? নমনীয় হচ্ছে। নমনীয় হওয়ার জন্য এগুলোকে কি কি, এই তামা কি কি কাজে ব্যবহার করা হচ্ছে? টেলিফোনের তার, ওয়্যারিং এর তার, ঠিক আছে? তার সাথে সাথে মোটর, ডায়নামো এবং তড়িৎ লেপন, মোটর, ডায়নামো ও তড়িৎ লেপনের কাজে ব্যবহার করা হচ্ছে। তাহলে কি কি কাজে ব্যবহার করছি আমরা? তামা তড়িৎ সুপরিবাহী, নিম্ন রোধ সম্পন্ন, আর কি? নমনীয়। এই জন্য আমরা তামাকে টেলিফোনের তার, ঠিক আছে, ওয়্যারিং এর তার, তারপরে হচ্ছে মোটর, ডায়নামো, তড়িৎ লেপন, এই সমস্ত কাজে আমরা কিন্তু ব্যবহার করে থাকছি তামাকে। তাহলে তামা তাপের সুপরিবাহী হওয়ায় তামাকে কি কারণে ব্যবহার করা হচ্ছে, এবং তড়িতের সুপরিবাহী হওয়ায় তামাকে কি কি কাজে ব্যবহার করা হচ্ছে, সেটা থেকে প্রশ্ন আসতে পারে। এই দুটো পয়েন্টকে তাই খুব গুরুত্ব সহকারে ভালো করে পড়বে। কিভাবে প্রশ্ন আসবে আমি তোমাদেরকে কোয়েশ্চেন আনসার পার্টে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আগে এটাকে ভালো করে পড়ো, ঠিক আছে? এটা তোমরা লিখে নাও, নোট ডাউন করে নাও এটাকে। চলো এবার একটু দেখে নেওয়া যাক জিঙ্কের গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো। জিঙ্কের সংকেত কি তোমরা জানো? তা না জানলে লিখে নাও। জিঙ্কের ক্ষেত্রে আমরা যদি সংকেত হিসাবে ইউজ করি সেটা হচ্ছে Zn, ঠিক আছে? আচ্ছা, এবারে জিঙ্কের ক্ষেত্রে ব্যবহারগুলো যদি দেখি, প্রথম পয়েন্টে আছে পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুতির জন্য এবং বিজারক রূপে ব্যবহৃত হয় জিঙ্ক। বিজারক রূপে মানে নিজে সে জারিত হবে এবং অপরকে সে বিজারিত করবে, এটা হচ্ছে জিঙ্কের একটা ধর্ম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা জিঙ্কের ধর্ম। তারপর দেখো নির্জল কোষ রূপে বা ব্যাটারি হিসেবে, ব্যাটারি যে ইউজড হয় সেই ব্যাটারিতেও কিন্তু জিঙ্ক ইউজড হচ্ছে ব্যাটারি তৈরির ক্ষেত্রে। তারপরে হচ্ছে জিঙ্ক হোয়াইট হচ্ছে এক ধরনের সাদা রং হয়, ঠিক আছে? তো ওই সাদা রংটা তৈরি করতে জিঙ্ককে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে বলছে ধাতব সোনা রূপ নিষ্কাশনে ছাপার ব্লক তৈরিতে, ছাপার ব্লক যেগুলো হয়, ব্লক হয় কিছু কিছু, তো সেই ক্ষেত্রে সেই ব্লকগুলো তৈরিতেও জিঙ্ক ব্যবহার করা হয়। আর সোনা, রূপা এগুলো যখন নিষ্কাশন করা হচ্ছে, এই সমস্ত ধাতুগুলো নিষ্কাশনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। নিষ্কাশন মানে এটাকে বের করে আনা হচ্ছে, তার পরিশুদ্ধ রূপটাকে বের করে নেওয়া হচ্ছে, তখন ওই যে নিষ্কাশন করা হচ্ছে তাকেই বলা হচ্ছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হচ্ছে জিঙ্ক। তারপরে বলছে লৌহজাত দ্রব্যের ওপর জিঙ্কের প্রলেপ দিয়ে মরচে নিবারণে ব্যবহৃত হয়, ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? জিঙ্ক তাহলে কি করছে? লোহার যে দ্রব্যগুলো, লোহা দিয়ে যে তৈরি দ্রব্যগুলো বা জিনিসগুলো, তার উপরে যদি জিঙ্কের আমি প্রলেপ দিয়ে রাখি তাহলে কি মরচে পড়বে? না, পড়বে না। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টগুলোকে ভালো করে পড়বে। এইগুলো স্টার মার্ক দিলাম কারণ এগুলোতে অনেক সময় কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেনে দিয়ে দেয়, তাই জন্য এগুলোকে একটু স্টার মার্ক করে রাখলাম। আর যে যে পয়েন্টগুলো আমি পড়াচ্ছি, জটা পয়েন্ট পড়াচ্ছি, তটাই পয়েন্ট পড়বে। কারণ তুমি জানবে তোমাকে হয়তো লিখতে দিল যে জিঙ্কের দুটো ব্যবহার লেখা, তুমি জানো হচ্ছে পাঁচটা যখন জানবে তোমার বাই চান্স তোমার মেমোরি লস হতেই পারে, তুমি ভুলে যেতেই পারো বাকি তিনটে, কিন্তু তোমার হয়তো দুটো মনে থাকলো কি তিনটে মনে থাকলো, ওই তিনটেকে তুমি লিখে আসবে। তাই জন্য সবসময় চেষ্টা করবে এই পার্থক্য হোক বা এরকম বৈশিষ্ট্য এগুলো একটু এক্সট্রা পড়ে রাখবার, একটু এক্সট্রা জানবার, 5টা থেকে 7টা পয়েন্ট এক্সট্রা জেনে রাখার চেষ্টা করবে। এই পয়েন্টগুলো যদি জেনে রাখতে পারো তাহলে তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হবে পরীক্ষার সময়, ঠিক আছে? চলো এটাকে তোমরা নোট ডাউন করে নাও।
আচ্ছা, এইবারে আমরা অ্যালুমিনিয়ামের কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যবহার দেখে নেব, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের সংকেত কিন্তু এল, ক্যাপিটাল এ স্মল এল, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের ব্যবহারের মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি তড়িতের সুপরিবাহী হওয়ায় বৈদ্যুতিক তার ও যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামকে। তাহলে কি এটা তড়িতের সুপরিবাহী হচ্ছে, তাই জন্য একে কিভাবে ব্যবহার করা হচ্ছে, বৈদ্যুতিক তার ও যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা হয়। এটা তামার ব্যবহারের সাথে মিল পাওয়া গেল তো, তাহলে এইভাবে মিল তৈরি করে করে আমাদেরকে পড়া মনে রাখতে হবে, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর যদি আমরা দেখি এখানে বলছে তাপের সুপরিবাহী হওয়ায় বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয়। অনেকের বাড়িতে অ্যালুমিনিয়াম বাসন আছে, তাহলে অ্যালুমিনিয়ামের বাসন তৈরি করা হচ্ছে কেন, সে তাপের সুপরিবাহী বলে। তাহলে এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, তার ধর্মগুলো পাচ্ছি আমরা, তাপের সুপরিবাহী, তড়িতের সুপরিবাহী, এই পয়েন্টগুলো আমরা পাচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে থার্মিট পদ্ধতিতে রেল লাইনের ভাঙা অংশ জোড়া দিতে এল চূর্ণ বা অ্যালুমিনিয়াম চূর্ণ ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম চূর্ণ তাহলে কি কাজ করছে, থার্মিট পদ্ধতিতে যখন রেল লাইনের ভেঙে যাচ্ছে কোনো অংশ, সেই অংশটাকে জোড়া দিতে এগেইন ব্যবহার করা হচ্ছে অ্যালুমিনিয়াম পাউডার বা অ্যালুমিনিয়াম চূর্ণ। পাতলা পাতে পরিণত করা যায় বলে চকোলেট, ওষুধ, মিষ্টি, তারপর হচ্ছে মোড়ক, এগুলোর ক্ষেত্রে কি হয়, যে ফয়েল যেটা বলি না আমরা অ্যালুমিনিয়াম ফয়েল, একদম পাতলা একটা যে থাকে একদম আবরণ যেটা থাকে, সেই যে পাতলা প্যাকেট টাইপের যে আবরণটা বা ওষুধের ক্ষেত্রে যেটা থাকে, ওগুলো কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়, ঠিক আছে। কারণ কি অ্যালুমিনিয়ামকে কি করা যায়, পাতলা পাতে পরিণত করা যায়, এটা হবে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে কি বিমান, মোটর গাড়ি কাঠামো, হালকা যন্ত্রাংশ, সিঁড়ি, ল্যাডার, এগুলো তৈরিতেও আমরা অ্যালুমিনিয়ামকে ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে আমাদের সাধারণ কাজে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে লিনসিড তেলের সঙ্গে যদি অ্যালুমিনিয়াম পাউডারকে মিশিয়ে দেওয়া হয় তাহলে রূপোলি ধরনের পেস্ট তৈরি হয়, ঠিক আছে। লিনসিড তেল, এই তেলটার নাম মনে রাখতে হবে। আর তারপর হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, AgNO3 সম্পর্কে তোমরা জানতে পারবে, ইন ফিউচার তোমরা এটা ব্যাপারে জানবে, ঠিক আছে। তো অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে মিশিয়ে কি তৈরি করা হয়, অ্যামোনাল কিভাবে তৈরি করা হয় প্রশ্ন আসতে পারে, অ্যালুমিনিয়াম প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে। এটা মনে রাখবে, অ্যামোনালের মধ্যেই ঢুকে আছে, দেখো ঢুকে আছে, এটা থেকে আমরা বের করতে পারি না এল, সিম্পল। আর তারপরে যদি দেখি আমরা অ্যামোনিয়াম নাইট্রেট, আছে, অব্দি আছে, তাহলে অ্যামোনিয়াম নাইট্রেট হয়ে গেল। অ্যালুমিনিয়াম আর অ্যামোনিয়াম নাইট্রেট মিলে তৈরি করছে কি, অ্যামোনাল, ঠিক আছে। এইভাবে জিনিসগুলো লিঙ্ক করে করে পড়বে, তাহলে মনে থাকবে। তো চলো এটাকে তোমরা নোট ডাউন করে নাও। আচ্ছা, সংকর ধাতুটার উদাহরণ দেখো। সংকর ধাতুর একটা উদাহরণ বলছে পিতলের ক্ষেত্রে কি বলছে, পিতল তামা আর জিঙ্ক দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এরকম আর একটা উদাহরণ ধরো দেখে নিই যদি আমরা, যেমন হচ্ছে ব্রোঞ্জের ক্ষেত্রে তামা থাকে, টিন থাকে, তার সাথে সাথে কি থাকে, এই জিঙ্কও থাকে, ঠিক আছে। তাহলে কি কি থাকছে, তামা থাকছে, জিঙ্ক থাকছে, টিন থাকছে। এটা একটা প্রপার লিস্ট আমি তোমাদের দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই, আমি আগেই বললাম। তো এরকম উদাহরণগুলো দিতে হতে পারে, যখন সংকর ধাতুর ডেফিনেশন জিজ্ঞাসা করবে চেষ্টা করবে তার উদাহরণটা দিয়ে দেওয়ার। তামার ক্ষেত্রে যদি দেখি, এই পিতলের ক্ষেত্রে যদি দেখি, তামা কতটা থাকে 60 to 80%, আর জিঙ্ক কতটা থাকে 20 to 40%, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে, এটা একটা উদাহরণ মনে রাখবে, ঠিক আছে। তাহলে সংকর ধাতু কাকে বলে, ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল দুটোই আমি তোমাদের দিয়ে দিলাম, এটা নোট ডাউন করো। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে আমি বলি, সংকর ধাতু তৈরি কিভাবে করা হয়, যদি তোমাদের মনের মধ্যে হয়তো অনেকের এই প্রশ্নটা আসছে, যে ধাতুগুলোকে নেওয়া হচ্ছে সেই ধাতুগুলোকে প্রথমে গলানো হয়, গলিয়ে নিয়ে তাকে যখন নরম হয়ে যাচ্ছে, যখন গলে যাচ্ছে, তখনই সেগুলো কিন্তু ভালোভাবে মেশানো যায়। কঠিন অবস্থা থাকাকালীন তাকে কিন্তু মেশানো যায় না, এই জিনিসটা কিন্তু জানবে। সংকর ধাতু তৈরির ক্ষেত্রে তার যে উপাদান ধাতুগুলো আমরা নিচ্ছি, সেই উপাদান ধাতুগুলোকে ভালো করে গলিয়ে নিয়ে তারপরে তাকে মেল্ট করে নিয়ে তারপরে তাকে মেশানো হয়, ঠিক আছে। তারপরে এবারে দেখো, কঠিন অবস্থা থাকাকালীন কখনোই সংকর ধাতু কিন্তু তৈরি করা যায় না। এবার সংকর ধাতুর কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখে নেব, চলো। সংকর ধাতু সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে ইহার ধর্ম তার উপাদানের ধাতুগুলির থেকে অবশ্যই ভিন্ন হয়, মানে হচ্ছে আলাদা হয়, ঠিক আছে। তারপরে বলছে ইহার গলনাঙ্ক, মানে হচ্ছে সংকর ধাতুর গলনাঙ্ক উপাদানের ধাতুগুলির থেকে কম হয়, মানে এইটার ক্ষেত্রে গলনাঙ্ক কম হচ্ছে মানে কি, গলছে যে তাপমাত্রায়, ঠিক আছে, সেটা অবশ্যই কম হবে, মানে হচ্ছে উপাদান ধাতুগুলো যে তাপমাত্রায় গলছিল সেই তাপমাত্রায় সে গলছে না, তার থেকে কম তাপমাত্রায় সে গলে যাচ্ছে, গলনাঙ্ক কম, ঠিক আছে। তারপরে বলছে ইহার কাঠিন্য উপাদানের ধাতুগুলির থেকে বেশি হয়, তাহলে কাঠিন্য মানে কঠিনটা কি হবে,
তুলনামূলকভাবে উপাদানের ধাতুগুলোর থেকে বেশি কঠিন হবে, ঠিক আছে। তারপরে বলছে সংকর ধাতু কখনো অধাতু কিংবা কখনো তরলও হতে পারে। এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। এই জায়গাগুলো লিখে নেবে ভালো করে, এই জায়গাগুলো ভালো করে লিখে নেবে, এগুলোর থেকে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন না আসলে 1-2 নম্বরের প্রশ্ন এরকমভাবে আসতে পারে, ঠিক আছে। তো এই বৈশিষ্ট্যগুলো জেনে রাখা খুব দরকার। এরপরে আমরা ব্যবহারটা জানবো, তো এই বৈশিষ্ট্যগুলো জানা থাকলে আমাদের ব্যবহারটা বুঝতে সুবিধা হবে। তো এটা তোমরা নোট ডাউন করে নাও ভালো করে, এই বৈশিষ্ট্যগুলো। এইবারে আমি তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন পড়াতে চলেছি। কি কোয়েশ্চেনটা? সংকর ধাতুর ব্যবহার। সংকর ধাতুর ব্যবহার না জানলে সংকর ধাতু পড়ে মজা নেই। তো সংকর ধাতুকে ব্যবহার কিভাবে করা হয়, আমাদের দৈনন্দিন জীবনে কি কিভাবে ব্যবহৃত হচ্ছে, সেই জিনিসগুলো আমরা এখানে পয়েন্ট বাই পয়েন্ট দেখবো, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট বলছে কি, কাঠিন্য তুলনামূলকভাবে বেশি হয়, মানে সংকর ধাতু তুলনামূলকভাবে কঠিন হয়। আমি এটা কিন্তু বৈশিষ্ট্যে বলেছিলাম, রাইট, কঠিন হয়, তার উপাদানের তুলনায় কঠিন হয়। যেমন তামা নরম হলেও পিতল কি কঠিন হয়। পিতল কি কি দিয়ে তৈরি? কপার থাকে আর কি থাকে? জিঙ্ক। তাহলে কপার থাকে আর জিঙ্ক থাকছে, কিন্তু তার মধ্যে কপারটা কি নরম হয়, কিন্তু যখন পিতল হয়ে যায় তখন সেটা কঠিন হয়ে যায়। তারপর সংকর ধাতু তৈরির মাধ্যমে ধাতুর জারণ প্রতিরোধ করা যায়, ঠিক আছে। এটার উদাহরণ কি? লোহায় মরচে পড়লেও লোহার সংকর ধাতু স্টেনলেস স্টিলে মরচে পড়ে না। আমি ব্যাপারটা একটু ব্যাখ্যা করে দিই। জারণ ধর্ম বলতে লোহায় যখন জলীয় বাষ্প এসে পড়ছে, ঠিক আছে, তখন জারণ হচ্ছে, এটা অক্সিডেশন হয়, এবং এই জারণের ফলে কি হয়? মরচে পড়ে, ঠিক আছে। লোহার ওপরে একটা তামাটে রঙের একটা লালচে বর্ণের একটা দেবে মরচেজের আবরণ পড়ে, তোমরা জানো সবাই মরচে পড়াটা। তো এই কারণে এটা জারণের জন্যই হচ্ছে। এবার জারণটাকে প্রতিরোধ করতে গেলে কি ব্যবহার করা হচ্ছে? সংকর ধাতু। সংকর ধাতু, লোহার সংকর ধাতুতে কি স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিলে কি পড়ে না, স্টেনলেস স্টিলে কোথাও মরচে পড়ে না, তাই জন্য স্টেনলেস স্টিলটাকে সব থেকে বেশি ইউজ করা হয়। তারপরে পয়েন্ট দেখো, তারপরে পয়েন্ট বলছে সংকর ধাতুর গলনাঙ্ক তুলনামূলকভাবে কম হওয়ায় টিন ও লেডের সংকর ধাতু দিয়ে ফিউজ তার তৈরি করা হয়। সংকর ধাতুর গলনাঙ্ক আমি কি বলেছিলাম? কম হয়, তাই টিন আর লেডের যে তৈরি হয় একটা সংকর ধাতু তৈরি হচ্ছে, সেটাকে দিয়ে কি করছে? ফিউজ তারটাকে ব্যবহার করা হয়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই যে এইভাবে যে পয়েন্টগুলো লিখে দিয়েছে, পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে বলেছে কোনো ধাতুর তাপ ও তড়িৎ পরিবাহিতা ইচ্ছা মতো সংকর ধাতু দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। সংকর ধাতুকে ব্যবহার করে অন্য কোনো ধাতুর তড়িৎ পরিবাহিতা বা তার হচ্ছে তাপ পরিবাহিতা, এটাকে নিয়ন্ত্রণ করা যায় বা কন্ট্রোল করানো যায়, ইচ্ছা মতো কমানো বাড়ানো যায়। তারপরের পয়েন্ট, সংকর ধাতুতে পরিণত হয় উপাদানের ধাতুগুলির সক্রিয়তা তুলনামূলকভাবে কমে যায়, মানে কি রিঅ্যাক্টিভিটি। আমরা অনেকেই শুনি যে তামার যে খাবার থাকে, তামার পাত্রে যে খাবার থাকে, সেটা তো অনেক সময় বিষক্রিয়া হয়ে যায় বা পয়জনাস হয়ে যায়। তো কিন্তু সেটা যদি কাঁসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কাঁসার পাত্রে খাবার যদি ব্যবহার করা হয়, তখন সেই ক্ষেত্রে পয়জনাস হয় না। তাহলে আমরা কি বুঝছি? সংকর ধাতু যখন তৈরি হচ্ছে, তার উপাদানের ধাতুগুলির রিঅ্যাক্টিভিটি কমে যাচ্ছে। রিঅ্যাক্টিভিটি মানে তার রিঅ্যাকশন। রিঅ্যাক্টিভিটি মানে কি? ধরো সাপোজ কেউ তোমাকে চড় মারলো বা কেউ থাপ্পড় মারলো, তুমি তো একদম তাকে মানে সেই ঘুরিয়ে একটা থাপ্পড় মারতে যাবে, ঠিক আছে, কিন্তু তো তোমার হাত পাকে বেঁধে দিয়ে তোমাকে ধরো থাপ্পড় মারলো, তখন কি তুমি মারতে পারবে? মারতে পারবে না, তোমার রিঅ্যাক্টিভিটি কমে গেছে। এটার ক্ষেত্রেও সেম, রিঅ্যাক্টিভিটি কমে যাচ্ছে। সংকর যখন হয়ে যাচ্ছে তখন সেটা অনেকগুলো ধাতুর সাথে থাকছে, তার রিঅ্যাক্টিভিটি তুলনামূলক কমে যায়, ঠিক আছে। তো তাই জন্য কাঁসায় কিন্তু কোনো রকম বিষক্রিয়া হয় না। কাঁসার খাদ্যে, কাঁসায় রাখা মানে খাবার যদি গ্রহণ করো, তাই সেক্ষেত্রে কোনো বিষক্রিয়া হয় না, কিন্তু তামায় হয়। তাহলে এই জিনিসটা তোমরা মেনটেন করে চলো। তামার পাত্রে রাখা খাবার তাহলে খেও না, ডিরেক্ট তামার যেটা একদম র তামা সেটাই খেও না, কাঁসারটাই খেও, ঠিক আছে। তো এই পয়েন্টগুলোকে ভালো করে পড়ে নাও, ঠিক আছে। এই পয়েন্টগুলোকে ভালো করে নোট ডাউন করো, ভালো করে পড়ো, এগুলোকে একদম মুখস্থ করে ফেলো। এইগুলোর থেকে প্রশ্ন আসলে যেন একটা নাম্বারও না বাদ যায়, ভালো করে এগুলো লিখে নাও। চলো, আমি তোমাদেরকে বলেছিলাম যে সংকর ধাতুর একটা চার্ট আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি তোমাদেরকে আয়রনের সংকর ধাতুর চার্টটা দেখাচ্ছি, ঠিক আছে। দেখো, আয়রনের সংকর ধাতু সংযুতি ও তার ব্যবহার। সংযুতি টার্মটার মানে কি? সংযুতি মানে হচ্ছে, সংকর ধাতু মানে আমরা কি জানি, একটা ধাতু তো থাকে না, তার মধ্যে অনেকগুলো ধাতু থাকে, কিন্তু কোন ধাতুটা কত পরিমাণে থাকছে, শতকরা যে তার পরিমাণটা, সেই মাপটাই এখানটাতে লেখা, ঠিক আছে। চলো এবার দেখি। প্রথমে আছে স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত। আমি বলেছিলাম স্টেনলেস স্টিল হচ্ছে সব থেকে উন্নত, তাই তো।
তো স্টেনলেস স্টিলের ক্ষেত্রে আমরা দেখবো স্টেনলেস স্টিলে কিন্তু মোর্চাও পড়ে না, ওই জন্য ওটা সব থেকে বেশি বাসনপত্র তৈরির ক্ষেত্রে দেখা যায়। স্টেনলেস স্টিলের এটা স্টেনলেস স্টিলের বাসন, এই স্টেনলেস স্টিলের, ওইটা স্টেনলেস স্টিলের, তো ওটার ক্ষেত্রে একটু দামটা বেশি আর ওটা বেশ একটু ভালো করে বলাও হয় ওটা। তো সেই হিসাবে স্টেনলেস স্টিল যদি দেখি কলঙ্কহীন ইস্পাত, ঠিক আছে। এখানটাতে ফেরাস মানে আয়রন থাকছে কতটা 73%, ঠিক আছে। তারপরে ক্রোমিয়াম থাকছে 18%, নিকেল থাকছে নাই যেটা 8%, আর কার্বন থাকছে খুবই কম 1%। কার্বন মোটামুটি ক্ষেত্রে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকে না, সেটাও আমরা বলে দেবো, কিন্তু এক্ষেত্রে কার্বন থাকবে, ঠিক আছে। এর ব্যবহার দেখো, বাসনপত্র, ছুরি, কাঁচি, শল্য চিকিৎসা যন্ত্রপাতি, যন্ত্রাংশ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। আমি বললাম বাসনপত্রের ক্ষেত্রে ব্যবহৃত হবে যেহেতু এটা সব থেকে মডিফাইড, ঠিক আছে, মডিফাইড স্টিল, স্টেনলেস স্টিল, ঠিক আছে। তারপরে হচ্ছে নিকেল স্টিল আর ইনভার, এই দুটোকে পরপর পড়বে সবসময়, নিকেল স্টিল আর ইনভার, কারণ দুটোর ক্ষেত্রে কি থাকে জানো তো, এফি আর নিকেল, ঠিক আছে। তো দুটোর ক্ষেত্রে পরপর পড়ার চেষ্টা করবে। যদি দেখা যায় নিকেল স্টিলের ক্ষেত্রে তাহলে ফেরাস থাকছে 96 to 98%, ঠিক আছে, 96 to 98%, আর নিকেল থাকছে 2 to 4%। এবার ইনভারের ক্ষেত্রে যদি তুমি দেখো, ইনভারের ক্ষেত্রে এফি থাকছে 64% আর নিকেল থাকে কতটা 36%। এই জিনিসগুলো একটুখানি মনে রাখতে হবে, প্রথম মনে থাকবে না, একবার পড়ে মনে থাকবে না, আমি এখন সত্যিকারের কথা বলছি, একবার পড়ে জিনিস মনে থাকে না, কিন্তু আমাদেরকে এইটুকু অন্তত শিখিয়ে দেবে যে কোনটার ক্ষেত্রে কোনটা থাকছে সেটা তুমি অন্তত বুঝতে পারবে। এবার ভ্যালুগুলো তোমার একবার পড়া হবে না, আমি তোমাদেরকে হয়তো পড়ার টেকনিক্স বলে দিতে পারি, পড়ার উপায় বলে দিতে পারি, কিন্তু তোমাকে পড়তে তোমাকেই হবে, ঠিক আছে, লিঙ্ক করে ওই জন্য পড়ো। যেমন নিকেল স্টিলের ইনভার, নিকেল স্টিলের ক্ষেত্রেও থাকছে এফি আর হচ্ছে এনআই। তো নিকেল স্টিলের ক্ষেত্রে এফিটা এতটা বেশি থাকে 96 to 98%। তো তুমি ফেরাসেরটা মনে রেখে দাও, নিকেল তুমি বের করতেই পারবে, তুমি তো জানোই যে নিকেল স্টিলের ক্ষেত্রে নিকেল থাকছে, নিকেল নামের মধ্যেই নিকেল, তো আমি তো ওইটুকু বলতে পারবোই, তাই না। আচ্ছা, তারপরে দেখো ইনভারের ক্ষেত্রে বললাম ফেরাস আর নিকেল, ফেরাসের ক্ষেত্রে তুমি মনে রেখে দাও 64%, তুমি নিকেল অলরেডি বের করতে পারবে 36%, একটা মনে রাখো, সবকটা কেন মনে রাখতে যাবে না। তারপর যে ম্যাঙ্গানিজ স্টিল নামের মধ্যেই রয়েছে ম্যাঙ্গানিজ, আর আমরা কি জানি স্টিলের মধ্যে আয়রন তো থাকবেই, তো আয়রন সব ক্ষেত্রেই থাকছে, ঠিক আছে। তো ওইটার ক্ষেত্রে যদি দেখি আমি, আয়রন থাকছে 85% আর কার্বন থাকছে 1%, আমি এই দুটোকে মনে রেখে দিলাম, হয়ে গেল। তাহলে ম্যাঙ্গানিজ তো তুমি বের করতেই পারবো 15%, এই 14%, সরি 86% যেহেতু হচ্ছে ফেরাস আর কার্বন মিলিয়ে, তো 100 থেকে আমি যদি 86 বাদ দিয়ে দিই তাহলে কত বাজে 14%, ব্যাস ওইটুকু ওইভাবে মনে রাখবে, হয়ে গেল। মনে রাখার জন্য টেকনিক নিজেদের মাথা থেকে বের করো, আমি তোমাদের টেকনিক বলে দিচ্ছি, সেই টেকনিকগুলোকে ফলো করো, তাহলে তোমাদের মনে থাকবে। মনে কিন্তু একবার পড়ে থাকে না, কখনোই থাকে না, পড়তে তোমাদের হবে, রেজাল্ট তোমাদেরই করতে হবে, পরীক্ষা হতে তোমাদেরকেই নামাতে হবে। তো নিজেদের মতন করে পড়াটা রেডি করতে থাকো। এর পরেরটা আছে লাস্ট, আয়রনের ক্ষেত্রে লাস্ট বাট নট দ্য লিস্ট মিশ মেটাল, ঠিক আছে, এটাই লাস্টে রয়েছে একদম, ঠিক আছে। তো লাস্টের ক্ষেত্রে তুমি যদি মিশ মেটালের ক্ষেত্রে তোমার আয়রনটা থাকছে কত 30%, আর সিরিয়াম যেটা সি মানে হচ্ছে সিরিয়াম, ঠিক আছে, সিরিয়াম থাকছে হচ্ছে 70%, ঠিক আছে। এটা একটুখানি মনে রাখবে, এফ এর বদলে আসছে সি, কি বলছে, এফ এর বদলে আসছে সি, বাবার এলো গাড়ি, 30 হলো 70, বাবার মানে কি, বাবা মানে কি এফ ফাদার, তাই তো, ফাদার, এখানে আমি এই জন্য বাবাটা লিখেছি, তাহলে ফাদার মনে থাকবে, ফাদার, এখান থেকে এফটাকে নিয়ে আসো, ফাদারের ফাদার থেকে এফ আসলো, তো ফাদার থেকে এফ আসলো, আর গাড়ি হচ্ছে কার থেকে সি নিয়ে আসো, হলো, বাবার এলো গাড়ি, 30 হলো 70, মানে হচ্ছে কি এফি এর বদলে আসছে সি, ঠিক আছে, ফেরাসের যে এফি থাকছে, এফ এর বদলে আসছে সি, আসছে সেরিয়াম, হয়ে গেল। সেরিয়ামের ক্ষেত্রে 70% আর ফেরাসের ক্ষেত্রে কি আয়রনের ক্ষেত্রে 30%, হয়ে গেল। 30 + 70 100%, মধ্যে ফেরাস থাকছে 30% আর সিরিয়াম থাকছে হচ্ছে 70%। তোমরা যে কোনো একটাকে মনে রাখবে, পরেরটা তোমরা এমনিতেই বের করতে পারবে, ক্যালকুলেশন জাস্ট, ঠিক আছে। এটা কি ক্ষেত্রে ব্যবহার করা, লাইটার তৈরিতে, সিগারেট লাইটার, গ্যাস লাইটার সব ক্ষেত্রে তৈরি হয়, ঠিক আছে, সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এবার আমরা প্রথম থেকে আরেকটু একটা জিনিস দেখে নিই, স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাতে আমরা যেমন ব্যবহারটা দেখেছি, অন্যান্যগুলো ব্যবহারও দেখবো। নিকেল স্টিলের ক্ষেত্রে ব্যবহার যদি দেখো, বর্ম, গাড়ির যন্ত্রাংশ, গিয়ার, কেবল তার, এরোপ্লেনের প্রোপেলার তৈরিতে ব্যবহৃত হয়, এরোপ্লেনের প্রোপেলার তৈরিতে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এরোপ্লেনের প্রোপেলার তৈরি, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ইনভার, যদি দেখো ইনভার কি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, মিটার স্কেল, পেন্ডুলাম, পরীক্ষাগারে যন্ত্রপাতি তৈরিতে, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোন ক্ষেত্রে ইনভার ইউজড হচ্ছে। তারপর যদি দেখো ম্যাঙ্গানিজ স্টিল ইউজ হচ্ছে কি ক্ষেত্রে, পাথর চূর্ণ করা, মেশিন, রেল লাইন আর হচ্ছে রেল লাইন আর হচ্ছে হেলমেট তৈরিতে, ঠিক আছে, হয়ে গেল।
আচ্ছা, আর মিশ মেটাল তো বললাম, মিশ মেটাল মনে রাখার উপায়ও বলে দিলাম। এবার স্টেনলেস স্টিল মনে রাখবে কি করে? স্টেনলেস স্টিলের ক্ষেত্রে আমরা কি বললাম, এতক্ষণ নিশ্চয়ই ভুলেও গেছো। যাই হোক, ফেরাস হচ্ছে থাকছে কত 73%, ক্রোমিয়াম 18%, আর ওদিকে যদি দেখি নিকেল থাকছে 8% আর কার্বন থাকছে 1%। তো এবার এটাকে মনে রাখার উপায়টা দেখো, বেটা ফাদার ক্রোড়পতি নেহি, বেটা ফাদার ক্রোড়পতি নেহি বা বাবা ক্রোড়পতি নয় যদি বলি, ঠিক আছে। তো যদি হয় এখান থেকে, তো ফাদার যেটা আসছে, ফাদার থেকে আমি নিয়ে আসতে পারি কাকে, এফিকে, ঠিক আছে। হলো এফি কতটা থাকছে 73%, সবথেকে বেশি থাকছে ওটাই ফার্স্টে আসছে, ফাদার ক্রোড়পতি নেহি। তো ফাদারের এফ থেকে আসছে 73%। তারপরে হচ্ছে ক্রোমিয়াম আসছে কোথায় থেকে, ক্রোড়পতি সিআর, ক্রোমিয়াম এলো 18%। তারপরে যদি দেখি আমি নিকেল আসছে নেহির ক্ষেত্রে এনটা থেকে আসছে নিকেল কতটা 8%, কার্বন থাকছে 1%। তাই তোমার যদি ধরো সাপোজ ফাদারটা মনে রয়েছে আর ক্রোমিয়ামটা মনে রয়েছে 73% আর 18%, আর কার্বন যেন 1%, তাই তুমি নিকেলটা বের করতে পারবে কিনা, 100 - 73 + 8 + 1, তাহলে কত হচ্ছে, তাহলে এখান থেকে বেরোচ্ছে কত 8%, 92% বেরোচ্ছে, যেটা রয়েছে হচ্ছে তোমার ফেরাস, ক্রোমিয়াম আর কার্বন মিলে। তো বাকি 8% কে রয়েছে, নিকেল, হয়ে গেল, সিম্পল অ্যাজ দ্যাট। তো এইটাকে তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে। এই জিনিসগুলোকে ইউজ করবে, বেটা ফাদার ক্রোড়পতি নেহি, বা এরকমভাবে বলবে বেটা বাবা ক্রোড়পতি নয়। এই জিনিসগুলো ইউজ করলে বাবার থেকে তুমি মনে রাখছো, বাবার থেকে ফাদার থেকে সবসময় আসছে আমার কি ফেরাস বা আয়রন। তারপরে তুমি মনে রাখবে ক্রোড়পতি বলছে, তাহলে ক্রোড় থেকে তুমি সিআর থেকে ক্রোমিয়াম আনছো, নেহি থেকে নিকেল আনছো, বাস সিম্পল, আর কিছু করার দরকার নেই। এইটুকু এভাবে মনে রাখবে, হয়ে গেল। তারপরে এই দিকটাতে মিশ মেটালের ক্ষেত্রে তুমি মনে রাখলে, বাবার এলো গাড়ি, ফাদার আসলো, তারপরে এখানে সি আসলো, সি কি করে হচ্ছে 30 হলো 70, ঠিক আছে, 30 ক্রোড় ছিল ধরো, এখন হয়ে গেছে 70 ক্রোড়, ঠিক আছে। তো এরকম বিশাল ব্যাপার একটা। তো এইভাবে মনে রাখো যদি জিনিসটা, তাহলে তোমার মনে থাকছে। এই ট্রিক্সগুলোকে ফলো করো, ওকে, এগুলোকে মনে রাখার এবার চেষ্টা করো, ব্যবহারগুলো তার সাথে ভালো করে পড়ো। এরোপ্লেনের প্রোপেলারটা থেকে অনেক সময় প্রশ্ন দিলেও দিতে পারে, তো এই ইউজটা একটুখানি দেখে রাখবে। আর মিটার স্কেল পেন্ডুলাম, এই যে ইনভারের ইউজটা, এটাও দেখে রাখবে ভালো করে, ঠিক আছে। আর নিকেল আর হচ্ছে নিকেল স্টিল আর ইনভার একসাথে পড়বে, এগুলো ভালো করে পড়ো, দেখবে মনে থাকবে। একবার পড়ে হবে না, আরও কয়েকবার পড়তে হবে, তবে গিয়ে হয়, ঠিক আছে। পড়বে, কোয়েশ্চেন আনসার সলভ করবে, আশা করছি হয়ে যাবে। চলো পড়ে নাও, এটা তোমরা নোট ডাউন করে নাও ভালো করে। আমি তোমাদেরকে এবারে তামার বিভিন্ন সংকর ধাতু, সেখানটায় তামা কতটা থাকছে এবং অন্যান্য ধাতুগুলো কতটা থাকছে, অর্থাৎ তাদের সংযুতি এবং ব্যবহার, এই জিনিসটা পড়াবো, ঠিক আছে। তাহলে দেখো এখানটাতে সংকর ধাতুর নাম দেখো, পিতল, ঠিক আছে। পিতলের ক্ষেত্রে আমি বলেছিলাম কপার থাকে সব থেকে বেশি 60 to 80%, আর জিঙ্ক থাকে 20 to 40%, ঠিক আছে। পিতলের ব্যবহার দেখো, পিতলের ব্যবহার খুব ইম্পর্টেন্ট ব্যবহার আছে পিতলের, কি টেলিস্কোপ, ব্যারোমিটার ইত্যাদি যন্ত্রাংশ, বাসনপত্র, মূর্তি ইত্যাদি তৈরিতে। মেইন ইম্পর্টেন্ট জায়গাটা দেখো, টেলিস্কোপ, ব্যারোমিটার এগুলো তৈরি হয়, টেলিস্কোপ, ব্যারোমিটার এগুলো তৈরি হয়, তাহলে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো নিশ্চয়ই এই পিতল। তারপরে দেখো ব্রোঞ্জের ক্ষেত্রে কপার থাকছে কতটা 80%, ঠিক আছে, টিন থাকছে কতটা 18%, আর জিঙ্ক থাকছে কতটা 2%। এগুলো কি কাজে ব্যবহৃত হচ্ছে, মূর্তি, মুদ্রা, বাসনপত্র, মেডেল এগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এটা তোমরা মনে রাখার জন্য একটা কাজ করতে পারো, কোট্টিজি, এই একটা টার্ম ইউজ করতে পারো, কোট্টিজি, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি এখানে, কোট্টিজি, এটা একটা টার্ম ইউজ করতে পারো। কিভাবে ইউজটা হচ্ছে বলি, এই যে ক লিখেছি, এটার ফর আমরা কি বলতে পারি, যদি তোমরা ইংলিশে লেখো সবথেকে বেশি সুবিধা হবে। তো যদি ইংলিশে আমি লিখে দিই, দেখো ইংলিশে লিখলে এটা হবে CUTTIJI, ঠিক আছে। তো তাই যদি করি, বা ZI করছি আমি, হ্যাঁ ZI, তো এটা যদি করি CU ফর কপার আসছে, CU ফর কপার, তারপর টি এটা ফর টিন, ঠিক আছে, SN, তারপর হচ্ছে জিঙ্ক, ZI ফর জিঙ্ক, ZN, হয়ে গেল তো শর্ট ট্রিক। তারপরে দেখো, তারপরে বলছে জার্মান সিলভারের ক্ষেত্রে নিকেল ইউজ হচ্ছে 30%, আর কপার সব থেকে বেশি, অবভিয়াসলি তাই কপার থাকছে 50% আর নিকেল থাকছে 30%। দেন আমরা জিঙ্কটা তো বের করে নিতেই পারি, 20%, হয়ে গেল। বাসনপত্র, বিভিন্ন শৌখিন দ্রব্য প্রভৃতি তৈরিতে, এই ক্ষেত্রে একটা শর্ট ট্রিক তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে নিকুঞ্জ, ঠিক আছে,
নিকুঞ্জ এটা আমি ইংলিশেই লিখে দিই, ইংলিশে লিখলে সুবিধা হবে। নিকুঞ্জ বাংলা একটা ওয়ার্ড, এটা মানে হচ্ছে বাগান, ঠিক আছে, বাগান। তো এটা আমি যদি এইভাবে ইউজ করি নিকুঞ্জ, তাহলে দেখো NI ফর এখানটাতে আমরা নিকেল আনছি, আর এখান থেকে কপারটা আসছে 50% আর জিঙ্ক ফর এই যে জিঙ্ক আসছে 20%, কপারটা ম্যাক্সিমাম থাকছে, ঠিক আছে। তাহলে হয়ে গেল বাসনপত্র বিভিন্ন শৌখিন দ্রব্য তৈরিতে ব্যবহৃত হচ্ছে এই জার্মান সিলভার নিকুঞ্জ, হলো মনে থাকার ট্রিক্স। এর পরেরটা দেখো, এর পরে আসছে অ্যালুমিনিয়ামের সংকর ধাতুর সংযুতি ও তার ব্যবহার, ঠিক আছে। এবার এর সংযুতিগুলো কি কি দেখি আমরা, যদি সংকর ধাতু প্রথমে আসছে ম্যাগনেলিয়াম, ম্যাগনেলিয়াম এখানটাতে কোথায় লুকিয়ে আছে না ম্যাগনেসিয়াম, আমরা এইখানে ম্যাগ থেকে আমরা ধরতে পারি না যে ম্যাগনেসিয়াম, তাহলে যদি দেখি অ্যালুমিনিয়ামটা অবশ্যই বেশি থাকছে, অ্যালুমিনিয়াম থাকছে 90 to 95%, তাহলে ম্যাগনেসিয়াম কতটা থাকছে, ম্যাগনেসিয়াম থাকছে 5 to 10%। এবার ম্যাগনেলিয়ামের ব্যবহার কি দেখো, তুলাদণ্ড, বিজ্ঞানের যন্ত্রাংশ প্রভৃতি তৈরিতে, খুব ইম্পর্টেন্ট। তুলাদণ্ড কিসের দ্বারা তৈরি হয়, ম্যাগনেলিয়াম, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট ইউজেস আছে, ঠিক আছে, এর ইউজেস ইম্পর্টেন্ট। তারপরে দেখো ডুরালুমিন, ডুরালুমিনও খুব 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 ইম্পর্টেন্ট। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম থাকছে কতটা 95%, কপার থাকছে কতটা 4%, ম্যাগনেসিয়াম এন্ড ম্যাঙ্গানিজ দুটোই থাকে 0.5% করে, ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ দুটোই থাকছে 0.5% করে, একদম অল্প থাকছে এই দুটো, ঠিক আছে। এই দুটো মিলেই টোটাল আসছে 1%। এটা কি কি কাজে ব্যবহৃত হচ্ছে, বিমান, মোটর গাড়ির যন্ত্রাংশ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে বিমান, মোটর গাড়ির যন্ত্রাংশ, প্রেসার কুকার প্রভৃতি তৈরিতে, নিশ্চয়ই প্রেসার কুকার সবাই দেখেছে, ঠিক আছে। বিমান, মোটর গাড়ির যন্ত্রাংশ, প্রেসার কুকার তৈরিতে ব্যবহৃত হচ্ছে কে, ডুরালুমিন, ডুরালুমিনও খুব 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 ইম্পর্টেন্ট। অ্যালুমিনিয়াম যাতে থাকছে 95%। তারপর দেখো অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম ব্রোঞ্জের ক্ষেত্রে একটু অন্যরকম হচ্ছে ব্যাপারটা, অ্যালুমিনিয়াম ব্রোঞ্জের ক্ষেত্রে কপারটা থাকছে বেশি 90%, বাট অ্যালুমিনিয়াম থাকছে মাত্র 10%, ঠিক আছে। এটা কি কি কাজে ইউজ করছে, মুদ্রা, মূর্তি, ফুলদানি, বাসনপত্র এগুলো তৈরিতে, এই জায়গাটা এটা ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এই যে অ্যালুমিনিয়ামটা সব থেকে কম থাকছে এটার মধ্যে, অ্যালুমিনিয়ামেরই একটা সংকর ধাতু যেখানটাতে অ্যালুমিনিয়ামটা সব থেকে কম থাকছে, তাই জন্য এটা একটু ভালো করে দেখবে কি অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ। এরপরে অ্যালনিকো, অ্যালনিকো, অ্যালনিকোর মধ্যে তুমি দেখো অ্যাল যদি তাকাও, অ্যাল থেকে অ্যালুমিনিয়াম আনতে পারছি আমি, অ্যালনিকো নিকেল, NI থেকে থেকে নিকেল আসছে NI, আর যদি কো বলো, কো থেকে আসছে আমার কোবাল্ট, ঠিক আছে। আর ফেরাস থাকছে সব থেকে বেশি 60%, এটাতেও সেম, ফেরাস থাকছে সব থেকে বেশি 60%, অ্যালনিকো তাহলে ফেরাস থাকছে কতটা 60%, তারপরে নিকেল 20%, অ্যালুমিনিয়াম 12% আর কোবাল্ট 8% মাত্র, ঠিক আছে। অ্যালনিকোর ব্যবহার দেখো, উচ্চ ক্ষমতা স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়, ইম্পর্টেন্ট পয়েন্ট, উচ্চ ক্ষমতার স্থায়ী চুম্বক মানে পার্মানেন্ট ম্যাগনেট তৈরির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, অ্যালনিকো। তাহলে মনে থাকবে অ্যালনিকোতে কে হাইয়েস্ট থাকছে আর কে কম থাকছে, অ্যালুমিনিয়াম কতটা থাকছে, কিভাবে অ্যালনিকোর থেকে আমরা বের করবো যে তার মধ্যে কি কি থাকছে। অ্যাল থেকে আসছে অ্যালুমিনিয়াম, নি থেকে আসছে NI, কো থেকে আসছে কোবাল্ট, কোবাল্ট থাকছে মাত্র 8%, অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট, নিকেল থাকছে 20%, অ্যালুমিনিয়াম থাকছে 12% আর 60% থাকছে আয়রন, ঠিক আছে। তো এই জিনিসটা ভালো করে পড়ে ফেলো, তৈরি করে ফেলো, যেভাবে শর্ট ট্রিকগুলো বললাম সেভাবে খাতায় লিখে লিখে পড়ো, দেখবে তোমাদের এগুলো একদম মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। চলো এটাকে নোট ডাউন করো। দেখো এবারে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জানতে চলেছি, আকরিক কি আর খনিজ কি, এইটা হচ্ছে তো মেইন পার্টে আমরা চলে এসেছি, ঠিক আছে। আমরা যে বলেছিলাম যে খনিজ, আকরিক আর ধাতু সংকর জানবো, ধাতু সংকরটা আমরা বেশ ভালো মতন জেনে গেছি, এবারে আমরা খনিজ আর আকরিক কি সেটা জানবো, ঠিক আছে। তো বলেছে যে খনিজ বলতে কি বোঝো, উদাহরণ দাও। ভূগর্ভে বা ভূপৃষ্ঠে প্রাপ্ত প্রকৃতিজাত অজৈব পদার্থ, তাহলে কি বলছে, ভূপৃষ্ঠে মানে পৃথিবী পৃষ্ঠে, পৃথিবীর ওপরে, অথবা ভূগর্ভে মানে মাটির তলায়, ঠিক আছে, প্রাপ্ত প্রকৃতিজাত অজৈব পদার্থ মানে কি, ভূপৃষ্ঠে অথবা ভূগর্ভে যে সমস্ত অজৈব পদার্থ পাচ্ছি যাদের মধ্যে ধাতুগুলি মুক্ত অবস্থায় থাকে তাকে বলা হয় খনিজ। তাহলে খনিজ কি, পৃথিবী পৃষ্ঠে অথবা পৃথিবীর তলায় মানে মাটির তলায় যেটা আর কি, হ্যাঁ, পৃথিবী পৃষ্ঠের তলায় বলতে মাটির তলায়, ভূগর্ভ, ভূগর্ভ বলতে মাটির তলায় বোঝায়। তো যে কোনো একটা জায়গায়, এদের মধ্যে যে কোনো জায়গায় যদি প্রাপ্ত হয় কোনো প্রকৃতিজাত অজৈব পদার্থ মানে প্রকৃতিতে উৎপন্ন, কৃত্রিমভাবে নয়, প্রকৃতিজাত অজৈব, নট জৈব, মানে তার মধ্যে কিন্তু
কোনো রকম জীবনের কোনো বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে না, আমাদের অজৈব এটা, তাই জন্য এটাকে বলা হচ্ছে অজৈব, জৈব না, তাই ওটা অজৈব। ঠিক আছে, টার্মসগুলোকে ভালো করে পড়বে। প্রাপ্ত প্রকৃতিজাত অজৈব পদার্থ সমূহ যাদের মধ্যে ধাতুগুলি মুক্ত অবস্থায় থাকে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খনিজের মধ্যে ধাতুগুলো কিভাবে থাকছে? মুক্ত অবস্থায়। লোহার খনিজের মধ্যে লোহা কি মুক্ত অবস্থায় থাকবে। ঠিক আছে, তামার, সেটার ক্ষেত্রেও তামার মুক্ত অবস্থায় থাকছে, এটাকেই বোঝাচ্ছে মুক্ত অবস্থায় থাকে। তাহলে খনিজের মধ্যে ধাতু কি অবস্থায় থাকছে? মুক্ত অবস্থায় থাকছে, তাকেই বলা হচ্ছে কি খনিজ। খনিজের উদাহরণ যদি দেখি, দেখো রেড হেমাটাইট Fe2O3 আর হচ্ছে ম্যাগনেটাইট Fe3O4। ঠিক আছে, এইগুলো একটু মনে রাখার জিনিস আছে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, ফর্মুলাগুলো। ঠিক আছে, Fe3O4 আর আয়রন পাইরাইটস এগুলো হলো আয়রনের কি খনিজ, এগুলো কি আয়রনের খনিজ। তাহলে আয়রনের তিনটে খনিজ আমরা জানলাম, একটা হচ্ছে যদি দেখি রেড হেমাটাইট Fe2O3, ম্যাগনেটাইট Fe3O4, আর একটা হচ্ছে আয়রন পাইরাইটস FeS2। তাহলে এই তিনটে হচ্ছে কি আয়রনের খনিজ। এবার আমরা জানবো আকরিক বলতে কি বোঝায়। আকরিক বলতে কি বোঝাচ্ছে, দেখো যে সকল খনিজ পদার্থ থেকে অপেক্ষাকৃত সহজ উপায় এবং সুলভে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা যায়। খনিজ পদার্থগুলোকে তাহলে আকরিক বলছে, কিন্তু সব খনিজকে নয়, সেই সব খনিজকে বলছে যেসব খনিজ থেকে খুব সহজে এবং উচ্চমানের এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে, সেই সকল খনিজগুলোকে কি বলা হচ্ছে? সেই সব ধাতুর আকরিক। তাহলে বোঝা গেল আকরিক আর খনিজ কি। এবারে আকরিকের একটা উদাহরণ যদি দেখি, এই যে রেড হেমাটাইট, ঠিক আছে, Fe2O3 থেকে কিন্তু লোহা খুব সহজে উচ্চমানের এবং সুলভে নিষ্কাশন করা যায়, তাই জন্য রেড হেমাটাইট কি লোহার আকরিক। আবার রেড হেমাটাইট কি লোহার খনিজ বটে, কিন্তু আয়রন পাইরাইটস বা ম্যাগনেটাইট এগুলোই কিন্তু লোহার আকরিক বলছে না এই মোমেন্টে, তাই তো? মানে এই উদাহরণটাতে আমরা যা দেখছি শুধুমাত্র রেড হেমাটাইটকে বলছে, রাইট? তাহলে এবারে দেখো একটা লাইন লিখেছি, সব আকরিক খনিজ পদার্থ হলেও সব খনিজ আকরিক পদার্থ নয়। কারণটা কি? কারণ সমস্ত খনিজ তো আকরিক নয়, এটা ঠিক কথা, কিন্তু সব আকরিক খনিজ। কারণ আকরিক তো বেসিক্যালি খনিজই, তাই না? যে সমস্ত খনিজ থেকে আমরা খুব উচ্চমানের ধাতুটা পাচ্ছি এবং সুলভে নিষ্কাশন করতে পারছি, সেই সমস্ত খনিজকে, পার্টিকুলারলি সেই সব খনিজকে আমরা বলছি কি আকরিক। তাহলে বোঝা গেল খনিজ কি আর আকরিক কি। কোন খনিজকে আকরিক বলা হচ্ছে আর কোন আকরিককে খনিজ বলা হচ্ছে, কেন কি বলা হচ্ছে, এই রিলেশনটা, এই সব আকরিক খনিজ কিন্তু সমস্ত খনিজ আকরিক নয়, এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটার ব্যাখ্যাটা আমি তোমাদেরকে কোয়েশ্চেন আনসার টাইমে করিয়ে দেব। এইটা এখন ভালো করে পড়ো, আশা করছি কোনো রকম অসুবিধা হবে না এটা বুঝতে। সমস্ত, শুধু একটা লাইন মনে রাখবে, সমস্ত আকরিক কিন্তু খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, কারণ আকরিক কিন্তু বেসিক্যালি খনিজ থেকেই আসছে, ঠিক আছে? তাই জন্য সমস্ত আকরিক খনিজ হলো, সমস্ত খনিজ আকরিক নয়, এটা ভালো করে পড়ে রাখবে। আচ্ছা, বিভিন্ন ধাতু আর তাদের আকরিক আর তাদের সংকেত, এগুলো নিয়ে আমি চলে এসেছি, এটা চারটা বানিয়ে নিয়ে এসেছি। এই চারটা তোমরা মনে রাখতে পারো কি করে সহজভাবে, সেটাও আমি তোমাদেরকে এখানে বলে দেব। ফার্স্টে আছে কি আয়রন। আয়রনের জন্য আকরিক যদি দেখি রেড হেমাটাইট, যেটার ফর্মুলা হচ্ছে বা সংকেত হচ্ছে Fe2O3, ম্যাগনেটাইট Fe3O4, আরটা হচ্ছে স্প্যাথিক আয়রন বা সিডারাইট FeCO3। এগুলো কিন্তু শুধুমাত্র আয়রনের আকরিক নয়, এগুলো কিন্তু আয়রনের খনিজ বটে, ঠিক আছে? যদি হঠাৎ জিজ্ঞাসা করে স্প্যাথিক আয়রন বা সিডারাইট এটা কি শুধুই আকরিক লোহার? না, এটা কিন্তু লোহার শুধু আকরিক নয়, লোহার খনিজ বটে। কারণটা কি? আমরা জানি সব আকরিক খনিজ হলো, সব খনিজ আকরিক নয়, ঠিক আছে? আশা করছি এই জায়গাটা বোঝা গেছে। তারপরে দেখো এখানটাতে যেটা তোমরা মনে রাখতে পারবে, যেটা দিয়ে খুব ইজিলি, সেটা হচ্ছে হেমার মা সন্ন্যাসী। হেমা হচ্ছে রেড হেমাটাইট, মা হচ্ছে ম্যাগনেটাইট, সন্ন্যাসী হচ্ছে স্প্যাথিক আয়রন বা সিডারাইট, ঠিক আছে? এটা দিয়ে তোমরা মনে রাখতে পারবে। তারপরেরটা দেখো তামার ক্ষেত্রে, তামা বা কপারের ক্ষেত্রে তোমরা যদি দেখো ফর্মুলা আমি এখানে লিখে দিয়েছি, কপারের Cu, ঠিক আছে? কপারের আকরিক যদি দেখো কপার পাইরাইট CuFeS2, সংকেত কি CuFeS2 কপার পাইরাইটস এর ক্ষেত্রে। কপার গ্ল্যান্স Cu2S, ম্যালাকাইট CuCO3.CuOH2 আর কিউপ্রাইট Cu2O। তো এটা ক্ষেত্রে মনে রাখবে কি করে, কি পড়তে কি গেল মালা প্রাইভেট টিউশনে,
কি পড়তে, ঠিক আছে? এটা হচ্ছে কপার পাইরাইটস। কপার পাইরাইটসের ফর্মুলা কি? CuFeS2। তারপরে দেখো, তারপরে আছে কপার গ্ল্যান্স। কপার গ্ল্যান্স যদি দেখো Cu2S, ঠিক আছে? ফর্মুলা কি গেল? কপার গ্ল্যান্স Cu2S। তারপরে বলেছে মালা। মালা হচ্ছে ম্যালাকাইট CuCO3.CuOH হোল 2। তারপর হচ্ছে প্রাইভেট টিউশন কিউপ্রাইট Cu2O। হয়ে গেল কপারের আকরিকগুলো। এর পরেরটা, এরপর হচ্ছে জিঙ্ক। জিঙ্ক ব্লেন্ড। জিঙ্ক ব্লেন্ডের ক্ষেত্রে আকরিকের সংকেত কি? ZNS। তারপরে ক্যালামাইন। ক্যালামাইনের ক্ষেত্রে ZnCO3। তারপরে যদি দেখো জিঙ্কাইট। জিঙ্কাইটের ক্ষেত্রে ZnO। এগুলো মনে রাখবে কি করে? জ্বর, কালা জ্বর। জ্বর ফর হচ্ছে জিঙ্ক ব্লেন্ড ZNS। তারপরে হচ্ছে কালা। কালা মানে ক্যালামাইন। জ্বর, আবার জ্বর মানে হচ্ছে জিঙ্কাইট। জিঙ্কাইট কি? ZnO। তারপর এটা দেখো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের কয়েকটা আছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বক্সাইট, গিপসাইট, ক্রয়োলাইট, এই তিনটে আছে। বক্সাইট, গিপসাইট, ক্রয়োলাইট। বক্সাইট, বক্সাইটের যদি সংকেত দেখো Al2O3.2H2। Al2O3.2H2। গিপসাইটটা মনে রাখা আরো সহজ। বক্সাইটের সাথে গিপসাইট মনে রাখবে। তার সাথে কি এটা কি করে সংকেতটা মনে রাখবে? Al2O3.3H2। বক্সাইট 2H2 আর গিপসাইট 3H2। জাস্ট ওইটুকু 2 আর 3 জাস্ট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে ক্রয়োলাইট। ক্রয়োলাইটের ক্ষেত্রে হচ্ছে Al(F)3NF। Al(F)3NF। এটা হচ্ছে কি ক্রয়োলাইটের ফর্মুলা, ঠিক আছে? এবার এটা মনে রাখবে কি করে? বাক্সে গিফট কার? বাক্স, ব। এই বটা আসছে কিস থেকে? বক্সাইট থেকে, ঠিক আছে? তারপরে যদি গিফট, গি যদি দেখি গিফসাইট। বক্সাইট কি বললাম? Al2O3.2H2O। গিফসাইট Al2O3.3H2O। তারপরে কি আছে? কার। কার ফর হচ্ছে ক্রয়োলাইট Al(F)3NAF। ব্যাস, আশা করছি এতে এবারে তোমাদের মনে থাকবে অন্তত আকরিকগুলোর নাম আর সংকেত। আশা করা যায় মনে থাকবে। এবার তোমরা এটাকে ভালো করে, এই চারটাকে ভালো করে পড়ে এটাকে লিখে নাও, দেখবে। তারপর এটাকে বারবার বারবার পড়বে, দেখবে মনে থাকবে। এরকম চার্ট করে করে এটা পড়বে। এটা কিন্তু একদমই কেউ এমনিভাবে পড়বে না। চার্ট করে পড়লে চারটা মাথায় থাকবে, ঠিক আছে? তো তোমরা এভাবে পড়তে থাকো, তোমরা এই ক্লাসগুলোকে ফলো করতে থাকো। আর এর পরের পার্টটায় আমি নিয়ে আসবো আবার। তো ততক্ষণ পর্যন্ত তোমরা এই ক্লাস নোটসগুলোকে ভালো করে তৈরি করে পড়াটা তৈরি করতে থাকো, ঠিক আছে? চলো ফলো করতে থাকো সোমস ক্লাসরুমকে। থ্যাংক ইউ।